সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ হাসিনার। দেশের গণমাধ্যম, দেশের বিচারিক ব্যবস্থা, দেশের ট্রাইব্যুনাল, এখানে নানান ধরনের গল্প, প্রতিবেদন, নিউজ প্রতিদিনই আসছে। আর এগুলাতে বাংলাদেশের মানুষের এক ধরনের একটা মেন্টালিটি হয়ে গেছে যে না ভাই, এগুলা ঘটেই। তারপর সরকার ক্ষমতা থেকে পড়ে গেলে আবার কখনো এই সরকার আসার সুযোগ হলে একদম পানির মতন ঝরঝর করে যত মামলা আছে এগুলা পড়ে যাবে। আসলে যারা রাঘব বোয়াল বা এত বড় পোস্ট পদবিতে থাকেন তাদের কিছু করার মতন ক্ষমতা সরকারের থাকে না। তবে সরকারের ক্ষমতা থাকুক না থাকুক, ইন্টারন্যাশনালি শেখ হাসিনার কিন্তু একটা পাটে পড়ে গেছে। আর এই খেলাটা এমন একটা সময় ঘটছে যে আপনার কি বলা হচ্ছে, জাতিসংঘ একটা তদন্ত প্রতিবেদন দিয়েছিল, খেয়াল আছে? ওই প্রতিবেদনটা পূর্ণাঙ্গভাবে আমরা ওইভাবে দেখে নাই, বাট এখন এই প্রতিবেদনটা জাতিসংঘের যিনি মানবাধিকার কি বলা হয় যে কমিশনার আছেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যিনি আছেন ভলকার তুর্ক, তার একটা বক্তব্য থেকে গতকালকে আপনার একটু শোরগোল পাকাইছে। ঘরের বাইরে যাওয়া দুষ্কর, দম বন্ধ হয়ে আসে মাঝে মধ্যেই, তাই বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় দিল্লি প্রশাসন। গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালানো শেখ হাসিনার জন্য হয়তো সেটাই ভালো। ঘর থেকে বের না হওয়ার বিষয়ে একটা অজুহাত তো তিনি দাঁড় করাতে পারেন। দিল্লির আকাশের মতোই হাসিনার ভাগ্যের অবস্থাও গুমোট। তিনি ১.৫ হাত সামনে কি আছে তাও দেখতে পান না। মিত্র ভারত তাকে দিল্লিতে আশ্রয় দিলেও মাথার উপর ঘুরছে নানা বিধিনিষেধ। বিগত ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের কর্তাদের চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে। দিল্লি সেক্রেটারিয়েটের সাউথ ব্লকের সিচুয়েশন রুমে একটাই আলোচনা চলছে। এবার বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে। আর বাংলাদেশে পীড়া হলো না আমাদের কুনি মাফিয়া শেখ হাসিনার। সেই কুনি শেখ হাসিনার মুখের হাসি এবার কেড়ে নিয়েছে জাতিসংঘ। সেই শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন নিজেই ভারতে অবস্থান করছিল, নিজের সুখ আনতে চেয়েছিল, কিন্তু এবার জাতিসংঘ কেঁপে গেছে। সেই জাতিসংঘের কারণে হাসিনার মুখের হাসি বন্ধ হয়ে গেছে, আর হাসতে পারবেন না। এখন একটি অন্ধকার কবরস্থানে থাকতে হবে সেই শেখ হাসিনাকে। বাংলাদেশে আসা দূরের কথা, বাংলাদেশের নামও নিতে পারবে না এখন শেখ হাসিনা। রীতিমতো খেপে গেল জাতিসংঘ। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যে ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। আর বাংলাদেশের ভিতরে বেশিরভাগ অত্যাচার করেছে খুনি হাসিনা আলেম ওলামাদের উপর, সেই নিয়েই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মিত্র ভারত তাকে দিল্লিতে আশ্রয় দিলেও মাথার উপর ঘুরছে নানা বিধিনিষেধ। বাইরে তার বের হওয়া হয়তো নিষিদ্ধই একরকম, সেই সাথে ফেসবুক লাইভেও মুখ দেখানো মানা হয়তো, যে কারণে একসময় টিভি এয়ার টাইমের অর্ধেকটা দখলে রাখা হাসিনা ফেসবুকেও আসেন অডিও লাইভে। কণ্ঠ তার শোনা গেলেও নামটা থাকে গোপন। নেত্রী বলে একসময় যারা মুখে ফেনা তুলত, তারা এখন হাসিনাকে এড়িয়ে চলছেন। তার সব সুবিধা নেওয়া ব্যক্তিটিও আদালতে দাঁড়িয়ে বলেন হাসিনার ওয়াসওয়াসায় তারা ভুল করেছেন, আর কখনো আওয়ামী লীগই করবেন না। এমন দুর্দিনে হাসিনার জন্য আরেক দুঃখের খবর, আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ। বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান, জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে। কাজে লাগছে সেই অ্যাওয়ার্ড। সবাই দেখছে কতটা জঘন্য কাজ করেছেন তাদের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ।
এবার গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের ৫৮তম অধিবেশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ভলকার তুর্ক জানান, গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে। হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে। এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার। এর আগে গত ১২ই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন। এতে বলা হয়, পতিত হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে। তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে। এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মুড়ে। হুমায়ুন আহমেদের সেই নাটকের সংলাপ এবার আপার মুখেও শোনা যেতে পারে, আমার সামনে হাসবা না, আমি হাসি পছন্দ করি না, হাসি বন্ধ। এই প্রতিবেদনটা জাতিসংঘের যিনি মানবাধিকার কি বলা হয় যে কমিশনার আছেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যিনি আছেন ভলকার তুর্ক, তার একটা বক্তব্য থেকে গতকালকে আপনার একটু শোরগোল পাকাইছে। তবে তারা যে দাবিটা করছে জাতিসংঘ, যে তারা মৃত্যুদণ্ড চায় না, তবে বিচার চায়, মানে তাদের বক্তব্য মৃত্যুদণ্ড অ্যাপ্লাই করা যাবে না, বিচার হওয়া উচিত। কাদের? জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী এবং সমর্থকদের উপর মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। আর এটা কে করেছে? আওয়ামী লীগ সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন তৎকালীন সরকারের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা এবং ক্ষমতাসীন দলের সদস্যরা। তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আর এগুলোর মধ্যে যারা জড়িত তাদের প্রত্যেকের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। গতকালকে আপনার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিলের ৫৫তম অধিবেশনে তিনি বলেছেন, বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের যে প্রতিবেদন, সেইটার বিষয়বস্তু উপস্থাপন করেছেন ভলকার তুর্ক। তিনি বলছেন, বাংলাদেশে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। শতাধিক বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নারী শিশুদের নির্যাতন, বিরোধীদের নির্যাতন, সহিংসতা চালানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্য ছিল আন্দোলন দমন করা এবং সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার। সবকিছু হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায়। আন্দোলনকারী এবং তাদের সহযোগীদের দমনে মানবতা বিরোধী অপরাধও সংগঠিত করা হয়েছে। সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সেবা পেতে দেয়নি। এদিকে আন্দোলন শেষ হওয়ার পর ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ নিতেও দেখা গেছে। মানে তারা ডাবল একটা স্ট্যান্ডার্ড মারছে। আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করছে, তো এখনকার সরকার কি বৈশা বৈশা দুধ দিয়া সর দিয়া ভাত খাওয়াচ্ছে? না, এই সরকার ক্ষমতায় আসার পরেও আপনার যারা ক্ষমতাচ্যুতি হয়েছে ৫ই আগস্টের পর আগের সরকারের সমর্থক, পুলিশ এবং সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ দিতে দেখা গেছে। জাতিসংঘের এই রিপোর্টটা ডক্টর ইউনূসকে এইখানে কিন্তু একটা লারা দিয়া গেছে, এই যে সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ কিসের? পলিটিক্যালি সেটা তো বলা নাই, যে সংখ্যালঘু, যেটা পাকিস্তান, ভারত বলছে, আমেরিকা বলছে, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে। পরবর্তী পদক্ষেপ হিসাবে জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি তুলে ধরেছেন তুর্ক। তিনি বলছেন, জবাবদিহিতা নিশ্চিত প্রচেষ্টা শুরু হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনেক মামলা হয়েছে, তবে এ সকল মামলায় সুবিচার নিশ্চিত করতে হবে। আর জাতিসংঘ চাইছে মৃত্যুদণ্ডের বিধান যেন বাতিল হয়। জাতিসংঘ মানবাধিকার কমিশন এই ব্যাপারে সরকারকে সহায়তা দিতে রাজি আছে। এই অপরায়ণের রাজনীতির গত 53 বছরের শিকার হয়েছে সবচেয়ে বেশি যারা, তারা হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মসজিদ মাদ্রাসার দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো, যারা এই রাষ্ট্র থেকে সবচেয়ে বেশি বঞ্চিত, কিন্তু এই রাষ্ট্র দ্বারা সবচেয়ে বেশি নিগৃহীত বটে।
এই রাষ্ট্রের ভিতরে তারা সংখ্যালঘুর মতো জীবনযাপন করেছেন এবং এমন এমন নাটক, সিনেমা, কবিতা, গান, থিয়েটার, যাত্রাপালার মধ্য দিয়ে দিয়ে প্রত্যেক দিন এমন এমন ক্যারেক্টার তৈরি করা হয়েছে যে মানে দাড়িওয়ালা মানুষটাই একটা ভুতুরে মানুষ, জুব্বা পরা মানুষটা হচ্ছে ভয়ঙ্কর, টুপিওয়ালা, তারপরে হচ্ছে জায়নামাজধারী, কোরআন পড়ে, এই মানুষগুলা হচ্ছে সমাজের অপর। এবং যিনি সমাজের অপর তাকে যে কোনো অজুহাতে মেরে ফেলা যায়। যিনি সমাজের অপর তিনি যে কোনো অজুহাতে জেলে যেতে পারেন এবং তার জন্য মিছিল করা যাবে না, তার জন্য প্রতিবাদ করা যাবে না, কারণ তিনি অপর। এই অপরায়ণের যে আওয়ামী এবং দিল্লির ফ্যাসিবাদী রাজনীতি চলছে এই ভূখণ্ডে, এটাতে নতুন মাত্রা যোগ করেছে হচ্ছে 9/11। এবং 9/11-এর সময় যেহেতু আমি নিজে লন্ডনে ছিলাম, আমি দেখেছি যে মাইনরিটি হিসাবে জীবনযাপন করবার যে সংকট, ব্রিটেনের মতো একটা রাষ্ট্র যেখানে অধিকার প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে, তারপরও তারা সেটাকে দিতে ব্যর্থ হয়েছে। এবং আমরা তো 3টা মাইনরিটিকে একসাথে আমাদের নিজেদের ভিতরে ওই যে এক অঙ্গে বহুরূপ বলে না, ওইভাবে আমরা ধারণ করে জীবনযাপন করেছি। আমার গায়ের রঙের কারণে আমি মাইনরিটি, ওরা আমাকে আদর করে পিপল অফ কালার বলে আর কি। দেখবেন আমরা কালার টিভি বলি না, রঙিন টেলিভিশন মনে আছে আপনার? সাদা কালোর জমানাতে একটা রঙিন টেলিভিশন। তাহলে আর দেখেন আমি কিন্তু আসলে রঙিন না, কিন্তু আমারে সে টেলিভিশনের মতো করে দেখে যে অপর। টেলিভিশন জিনিসটা কি দেখেন, আমরা যারা ছোটবেলায় প্রথম টিভি আসছে আমরা প্রথমে কি করছি? প্রথম দিনটার কথা মনে আছে আপনাদের? প্রথম দিনটা মনে আছে? টেলিভিশন কেনার পরে পিছনে গিয়া সবাই লোকটারে খুঁজতাম, মনে আছে? ওই বক্সের ভিতরে এইটা খুইলা সেইটা খুইলা বোঝার চেষ্টা করতাম যে এই মানুষগুলো আসলে কই। তার মানে হচ্ছে যে টেলিভিশনের লোকটাকে কিন্তু আপনি আপনার পরিবারের সদস্য মনে করছেন না, যদিও আপনি বেডরুমে বসে তাকে দেখেন, আপনি কিন্তু তাকে অপর মনে করেন। তাহলে এই যে রঙিন টিভিটাকে আপনি যেভাবে দেখেন অপর আকারে, সেও আমাকে আমার রঙের মানুষকে অপর আকারে দেখে, পিপল অফ কালার। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।